গাজায় একদিনে আরও ৫৭ জন নিহত। ত্রাণ নিতে গিয়েই প্রাণ গেছে ৩৫ জনের। বিমান থেকে ত্রাণ ফেলাকে বিপজ্জনক, অপমানজনক আখ্যা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ট্রাম্পের সাবমেরিন হুমকিতে পুতিনের নীরবতা কূটনৈতিক কৌশল, মত বিশ্লেষকদের। ট্রাম্পের হুমকির পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত ভারতের। ওয়াশিংটনের শুল্কের জবাবে গুরুত্বপূর্ণ সিপিসি পাইপলাইন বন্ধ করতে পারে মস্কো। প্রথমবার রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট। গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার। তেহরান ইসলামাবাদ নতুন সম্পর্কের আভাস। এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারত। ভারী বৃষ্টিতে প্লাবিত পূর্বাঞ্চল, ভূমিধসের কারণে বন্ধ হিমাচলের গুরুত্বপূর্ণ সড়ক। দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। গাজায় নেই খাবার, আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ, তাও পড়ে থাকছে রক্তে ভেজা রাস্তায়। উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৫৭ জন, যার মধ্যে ৩৫ জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। এদিকে ৫ দেশের ৯০টি বিমান সহায়তায় উপত্যকাটিতে খাদ্য সংকট রুখতে ব্যর্থ। এয়ারড্রপ পদ্ধতিতে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। নেটজারেম করিডোরে খাদ্যের খোঁজে বেরিয়ে গুলিতে ঝরে পড়েছে কিশোর আহমেদের প্রাণ। ময়দা নিয়ে বাড়ি ফেরার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে। মুহূর্তেই ময়দার সাদা বস্তা আহমেদের তরতাজা রক্তে লাল হয়ে যায়। ১ মাস আগেই আরেক সন্তান হারানো আহমেদের মা মানাল মাসুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফকে তার ছেলের মরদেহ দেখতে আসার আহ্বান জানান। ট্রাম্প চায় আমরা তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাই। কিসের ধন্যবাদ? তিনি আসুক, আমার ছোট্ট ছেলেটাকে দেখে যাক, গিয়ে দেখুক যেখানে আটা ছড়ানো সেখানে রক্তে ভেসে আছে শহীদদের দেহ। ১ মাস আগে আমার আরেকটা ছেলে মারা গেছে, আজ আহমাদও মারা গেল। খাবার আর পানি আনতে গিয়েছিল আর রক্তে ভেজা লাশ হয়ে ফিরল। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ১,০০০-এর বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে ৯০টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। ডক্টরস উইদাউট বর্ডার্সের অভিযোগ, এতে সহায়তা নয় বরং অপমানই বাড়ছে। সংস্থাটি আরও জানায়, গাজাবাসী এখন উপত্যকাটির মাত্র ২০% জায়গায় গাদাগাদি করে রয়েছে, যার কারণে এই আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে। এতে ত্রাণের বস্তাগুলো তাঁবুর ওপর পড়ছে, মানুষ আহত হচ্ছে। আবার অনেক সময় ইসরায়েল ঘোষিত যুদ্ধাঞ্চলেও বিমান থেকে খাবার ফেলা হচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনীর গুলির ঝুঁকি রয়েছে। ইউনিসেফ বলছে, ক্ষুধার ভয়াবহতাই গাজার এখন প্রধান শত্রু। ৩ লাখেরও বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে। গত ১ মাসে ১৬২ জন প্রাণ হারিয়েছে ক্ষুধা ও পুষ্টিহীনতায়, তাদের অর্ধেকই শিশু। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে গাজার হাসপাতালগুলোতে এখন মৃত্যুহার বিশ্ব স্বীকৃত দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ভিডিও প্রকাশ করে দাবি করে তারা নাকি দিনরাত খাদ্য ও ওষুধ দিচ্ছে। জাতিসংঘ তা সরাসরি নাকচ করে বলছে, ফুটেজগুলো পুরানো আর বাস্তবতা একেবারেই আলাদা। এদিকে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত প্রতিরোধ ও অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, বন্দি মুক্তির চুক্তি না হওয়া পর্যন্ত উপত্যকাটিতে তেল আবিবের সামরিক অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। তবে হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, শনিবার ইয়েমেন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গার ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয় বলে জানায় আইডিএফ। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে হাউথি বিদ্রোহী। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলের জাহাজকেও লক্ষ্যবস্তু করে থাকে গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনেও বিভিন্ন সময় বিমান হামলা চালায় ইসরায়েল।
গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রতিনিয়ত ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় মনোভাব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যথাযথ মডেলের অভাবে অঞ্চলটির সার্বভৌমত্বের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। যদিও ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছে। ফুটফুটে শিশুদের হাড্ডিসার দেহ, মায়ের করুণ আর্তনাদ আর ক্ষণে ক্ষণে গর্জে ওঠা গুলির শব্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গাজায় চলমান বর্বরতার চিত্র আর আড়াল নেই বিশ্ববাসীর কাছে। নিষ্ঠুরতার এই করুণ চিত্র দেখে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশগুলোও। যুদ্ধবন্ধে চাপ দিচ্ছে ইসরায়েলের ওপর। এমনকি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির খাদ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বিরক্ত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়ে উঠছে। যদিও মার্কিন গণমাধ্যম CNN-এর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী তা বাস্তবায়নের সম্ভাবনা বেশ ক্ষীণ। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আধুনিক বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মডেলের অভাব। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের অস্তিত্বে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলতে থাকে। অপরদিকে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের ওপর ইসরায়েলের আধিপত্য বাড়তে থাকে। 1990 সালের অসলো অ্যাকর্ডে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও প্রশাসনিক দায়িত্ব কারা পালন করবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাও হয়, তবে তার চিত্র কেমন হবে কিংবা প্রশাসনিক কাঠামো কিভাবে তৈরি হবে তা এখনো অজানা। এ সকল জটিলতা ছাড়াও গাজা বিষয়ে নেতানিয়াহুর একগুঁয়ে মনোভাবকেও দায়ী করছে গণমাধ্যম। গাজায় যুদ্ধ চালিয়ে গেলে ফ্রান্স, ব্রিটেন, কানাডা কিংবা যে কোনো দেশ যে পদক্ষেপই নেক তাকে সম্মাননা চিহ্ন হিসেবে গ্রহণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতা আদতে ইসরায়েলের ধ্বংসের সূচনা বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তার সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ গাজাকে পুরোপুরি ইসরায়েলের অংশ করে নিতে আগ্রহ দেখিয়েছেন। এমনকি গাজাবাসীকে অনাহারে রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে দেখা যায় তাদের। গণমাধ্যম বলছে নেতানিয়াহু কোনোভাবে নমনীয় হলে জোট থেকে বের হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতারা। তবে এত কিছুর মধ্যেও আশার আলো হয়ে দেখা দিয়েছে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন। বিশ্লেষকরা বলছেন শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদারদের চাপে যদি ট্রাম্প তার ইসরায়েল ঘেঁষা অবস্থান পরিবর্তন করেন, তবে বিপাকে পড়বেন নেতানিয়াহু, যা তাকে গাজায় যুদ্ধ বন্ধে বাধ্য করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলায় কেঁপে ওঠে রাশিয়ার পেঞ্জা শহর। এই হামলায় শহরটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটি, তেল পরিশোধনাগার, এমনকি একটি ইলেকট্রনিক যন্ত্রাংশের কারখানাও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে কিয়েভ। অন্যদিকে ডোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো। একদিনে ফ্রন্ট লাইনে 160টির বেশি সংঘর্ষের সম্মুখীন হয়েছে মস্কো, কিয়েভ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবমেরিন হুমকির পরও মুখ খুলছে না মস্কো। পুতিনের নীরবতাকে কূটনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার অভ্যন্তরে একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, ড্রোন ঘাঁটি এবং ইলেকট্রনিক্স ফ্যাক্টরিকে নিশানা করে মুহুর্মুহু ড্রোন হামলা চালায় ইউক্রেন। এসব স্থাপনা রুশ সমরাস্ত্র কারখানার সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত। রাশিয়ার পেঞ্জা শহরে সামরিক যন্ত্রাংশ সরবরাহকারী একটি কারখানায় ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের SBU। রাশিয়ার সামারার নোভোকুইভিশেভস্ক শহরেও একটি রিফাইনারিতে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ পেয়েছে। সমন্বিত হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের USF, যারা মূলত দীর্ঘপাল্লার ড্রোন যুদ্ধেই পারদর্শী। এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সামাজিক মাধ্যমের এক পোস্টকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলের দিকে পাঠানোর ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই ট্রাম্পের এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে এই নীরবতা ইচ্ছাকৃত এবং কৌশলগত। রুশ সংবাদ মাধ্যমগুলো এর মধ্যেই ট্রাম্পের সাবমেরিন হুমকিকে তামাশা ও রাজনৈতিক শো বলে উড়িয়ে দিয়েছে। সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল বিবিসিকে জানিয়েছেন, এই ধরনের ঘোষণা ট্রাম্প প্রায়ই দেন, বাস্তবে কোনো সামরিক নির্দেশনা দেয়া হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় কর্মকর্তারা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করেছে নয়াদিল্লি। চাইলেই এত সহজে বের হয়ে আসা সম্ভব না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
বাজার পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি বাণিজ্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন শুল্ক হুমকির জবাব হিসেবে মস্কো কাজাখস্তানের সিপিসি পাইপলাইন বন্ধ করে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে, যা বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিছুদিন আগে রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দুই দেশের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। নতুন করে নয়াদিল্লিকে শুল্কের হুমকি দেন ট্রাম্প। বলেন, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শতভাগ মার্কিন শুল্ক আরোপ করা হবে। এরপরে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না, যদিও সেই সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নিউ ইয়র্ক টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করেছে নয়াদিল্লি। রাতারাতি বাণিজ্য বন্ধ সম্ভব না। রাশিয়া বর্তমানে ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫%। ভারতের সরকার জানিয়েছে এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে, কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই, বরং G7 ও EU নির্ধারিত মূল্যসীমা কাঠামো রয়েছে। भारत और अमेरिका के बीच में कॉम्प्रिहेंसिव গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদের জ্বালানি উৎসগুলোর ক্ষেত্রে বিশ্ববাজারের প্রতি নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজেদের যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ক্রেমলিন সিপিসি পাইপলাইন বন্ধের হুমকি দিয়ে রেখেছে। এটি ক্যাসপিয়ান অঞ্চল থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে, যা বিশ্ব সরবরাহের প্রায় ৩.৫%। রাশিয়ার এই পাল্টা পদক্ষেপ বিশ্ববাজারে তেলের অস্থিরতা বাড়িয়ে দেবে এবং পশ্চিমা দেশগুলোকে সংকটের মুখে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার সকালে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাব মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পেজেশকিয়ান প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে এসেছেন পাকিস্তানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্টের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সফরে তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করবেন। পেজেশকিয়ানের এ সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় আবারও অস্থির বিশ্ববাজার। অযৌক্তিক পদক্ষেপের কারণে মূল্যস্ফীতির জালে আটকাতে পারেন মার্কিন ভোক্তারা, মত অর্থনীতিবিদদের। ভারতের পূর্বাঞ্চলীয় শহর পাটনার একাধিক এলাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। এর একদিন আগে হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগে ভারতের বিভিন্ন রাজ্যে বিপর্যস্ত জনজীবন। শনিবার সকালে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ভারতের পূর্বাঞ্চলীয় শহর পাটনার বিস্তীর্ণ এলাকা। শহরের বড় বাজার এলাকা পানিতে ডুবে যাওয়ায় বন্ধ হয়ে যায় দোকানপাট। বিক্রি কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানিরা। জলবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারীরাও। এই এলাকাটা একটু নিচু, তাই সব পানি এসে এখানে জমে যায়। বাজারের ভেতরে তো একবারে নিচু জায়গা। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভয়াবহ ভূমিধসে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়ক। কদিন আগে আকস্মিক বন্যায় সেখানে 3 জনের মৃত্যু হয়েছিল। বর্ষার তীব্রতা পাহাড়ি জনপদে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। ভারতের প্রায় অর্ধেক চাষযোগ্য জমি এখনও সেচ নির্ভর নয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল দেশটির $4 ট্রিলিয়ন অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও অতিবৃষ্টিতে বাড়ছে ক্ষয়ক্ষতির মাত্রা।
বৃষ্টি যেমন আনে কৃষির স্বস্তি, তেমনি অতিবৃষ্টিতে ধস নামে পাহাড়ে, থেমে যায় শহরের স্বাভাবিক গতি। ভারী বৃষ্টির এই চক্র আপাতত থামার কোনো লক্ষণ নেই। এতে দেশের একাধিক রাজ্যে দুর্ভোগের আশঙ্কা আরও বাড়ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আপনাকে প্রতারণা আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। এর মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে নতুন অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনের মাধ্যমে জান্তার শীর্ষ পদে থেকেই মিন অং হ্লাইং ক্ষমতা ধরে রাখবেন বলে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে নেইপিদো প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে জাপান। মিয়ানমারের 4.5 বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করে গেল বৃহস্পতিবার নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। স্থানীয় সময় শুক্রবার রাজধানী নেইপিদোয় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ। এতে অংশ নেন রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ডিসেম্বরে নির্ধারিত সাধারণ নির্বাচন ঘিরে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের নির্দেশনায় সব মন্ত্রণালয়কে সক্রিয় হতে বলা হয়। সব নাগরিক যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রশাসনকে কাজ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল নিবন্ধন ও ইভিএম প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানানো হয়। কিন্তু এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মিয়ানমারের বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের সাফ জবাব, সামরিক সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। যদিও নির্বাচন বয়কট বা প্রতিবাদ করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে নতুন আইন করেছে জান্তা সরকার। জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণা উল্লেখ করে জান্তার ক্ষমতা চিরস্থায়ী করতে ব্যবহৃত হবে বলে উল্লেখ করেন। সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিয়েছে জাপানও। রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়াই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে দেশটি। রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধের পাশাপাশি মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে নেইপিদো প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে টোকিও। নাদিম মারজান, সময় সংবাদ। এবার দেশের খবর। জুলাই আগস্টের মানববিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে প্রথম কোনো মামলা, যেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে সেই মামলাটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের এই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আমরা যতটুকু প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি আজকে 2 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিবেন। সাক্ষ্য গ্রহণের আগে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সূচনা বক্তব্য দেবেন এবং সেটি সকাল 11টার পরে যে কোনো সময় আদালত বসবে। এবং আজকের যে আদালতের কার্যক্রম সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে ভ্যারিফাইড, সেই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমেও সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে এবং আদালতের অনুমতির সাপেক্ষে। এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যে 3 সপ্তাহে সারা দেশের মোটামুটি 57টি জেলায় সহিংসতা হয়েছে এবং পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর এবং এসব ঘটনায় 1400 জনেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং প্রায় 30,000 ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় যে মামলাগুলো হয়েছে বা এই হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আনা হয়েছে এবং তার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অপরাধের উস্কানি, প্ররোচনা, নির্দেশনা এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ জেভিএ, এই 2টি ধারায় কিন্তু অপরাধের প্রাথমিক প্রমাণ হয়েছে। এটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে। এবং আজকে যেহেতু এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এবং এই মামলায় সাক্ষী করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে 58 জনকে এবং যার মধ্যে আজকে 2 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দেবেন এমনটাই কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। তবে সাক্ষীর শুধুমাত্র নাম প্রকাশ করা যাবে, সাক্ষীর ছবি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং সাক্ষীর যে পূর্ণাঙ্গ ঠিকানা সেটিও গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং এটি ট্রাইব্যুনালের আইনেই কিন্তু উল্লেখ করা আছে। তো এই ছিল মোটামুটি আজকে ট্রাইব্যুনালের থেকে আমার কাছে সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
রোমে জুবিলি অব ইউথের জমকালো আয়োজন। গ্রীষ্মের তাপ উপেক্ষা করে প্রার্থনা, গান ও ধ্যানের অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণ। মানবিক পৃথিবীর ডাক পোপ লিওর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় ফের বিশ্ব বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্প এটিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করলেও বিশ্লেষকরা একে অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছেন। তাদের ধারণা এটি পুরোপুরি রাজনৈতিক চাল। চলতি বছরের 1 আগস্ট ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস বিজ্ঞপ্তিতে প্রকাশ পায় নতুন ট্যারিফ কাঠামো। বহু দেশের পণ্যের ওপর 15 থেকে 50% পর্যন্ত শুল্ক বসানো হয়। কানাডার পণ্যে 35%, ব্রাজিলে 50%, মালয়েশিয়ায় 19% এবং তাইওয়ানে 20% শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, যেসব দেশ এখনও বাণিজ্য চুক্তিতে সই করেনি তাদের ওপরই চাপ প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের দাবি, বিশ্ব বাণিজ্য খাতে শুল্কের সমতা আনতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি রাজনৈতিক চাল। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের গবেষক গ্যারি হাফবাওয়ার বলছেন, এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। CFRA রিসার্চের প্রধান বিশ্লেষক স্যাম স্টোভল যুক্তি দেন, ট্রাম্পের ঘোষণায় দেশগুলোকে চাপে রাখা হচ্ছে যাতে তারা দ্রুত বাণিজ্য চুক্তিতে সই করে। বিশ্লেষকরা এখন ট্যারিফ সিজন 2 বা ট্যারিফ 2.0 এর কথা বলছেন। হাফবাওয়ার এবং স্টোভালের মতামত অনুযায়ী এই পদক্ষেপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে, যার ফলশ্রুতিতে বিশ্ববাজারে আরও অনিশ্চয়তা তৈরি হবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃষি পণ্য এবং ইলেকট্রনিক্স খাতের ওপর প্রভাব পড়বে। এসব খাতে বৃহৎ আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ফলে একদিকে মার্কিন শিল্পে লাভ বৃদ্ধি পাবে, অন্যদিকে বিদেশি কোম্পানিগুলো বাজারে প্রবেশে বাধা সৃষ্টি হবে। বিশ্ব বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে, বিশেষ করে মার্কিন ভোক্তাদের জন্য। নতুন শুল্কের ফলে আমদানি করা পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা ভোক্তার কাছে বেশি দামে পণ্য পৌঁছানোর কারণ হবে। এর ফলস্বরূপ মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর চাপ পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও দেশের খবর। রাজধানীর শাহবাগের ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ। দুপুরে এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার মনির হোসাইন এবং শহীদ মিনারে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ আজ কিছুক্ষণ পরেই শুরু হবে। ঠিক 12টায় শুরু হওয়ার কথা রয়েছে রাজধানীর শাহবাগে। সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা আসলে যেটি দেখছিলাম যে যেই মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের কাজ চলছে এবং কিছু নেতাকর্মীরাও আস্তে আস্তে আসছেন। তবে এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ যেহেতু জনগুরুত্বপূর্ণ মোড়, সেক্ষেত্রে এখনও যে অফিসগামী বাহন এবং গণপরিবহনের জন্য এখনও পর্যন্ত রাস্তা খোলা রাখা হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে যে ডিএমপির থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দিক থেকে যে ডাইভারশনগুলো করা হচ্ছে সেগুলো দিয়ে যান চলাচল করবে। এবং এখানে এখনকার যে প্রস্তুতি, সেটি আসলে যে সাউন্ড চেক, তারপর যেই মঞ্চের শেষ সময়ের কাজ, সেটি চলছে। এবং ধীরে ধীরে আমরা আসলে কিছু নেতাকর্মীদেরকে দেখছি, তারা আসছে এবং তারা তাদের যে সমাবেশ সেটি সফল করার জন্যই আসছেন। এবং যেটি ছাত্র দলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে যে আজকের যেই ছাত্র সমাবেশ, সেখান থেকে তারা যেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানকার শহীদদের স্মরণ করতে চান, যে আহতরা আছে তাদের সুচিকিৎসার জন্য তারা দাবি রাখতে চান এবং সর্বোপরি আসলে তারা বলছেন। এবং আমরা দেখেছি যে গতকাল যেহেতু শাহবাগ অবরুদ্ধ হয়ে যাবে বা শাহবাগেই আসলে সমাবেশটি করা হচ্ছে, সেক্ষেত্রে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতে পারে নগরবাসীর। সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকেই দুঃখ প্রকাশ করে অগ্রিম একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বেশ কিছু নির্দেশনাও কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যান চলাচলের ক্ষেত্রে ডিএমপি থেকেও নির্দেশনা দেওয়া হচ্ছে। তো মোটামুটি বলা চলে ঠিক 12টায় ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি শুরু হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। আমরা যাইতে চাই তো শহীদ মিনার, সেখানে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। আমরা যাচ্ছি তুষারের কাছে। এনসিপির আজকের যে প্রোগ্রাম, যেই জনসমাবেশ, তার যে প্রস্তুতি, তা কিন্তু আসলে শহীদ মিনারে শুরু হয়ে গেছে এবং চলছে অনেকটাই। এই প্রস্তুতি কিন্তু দর্শক প্রায় শেষ দিকেই বলা যায়। স্টেজের যেই প্রস্তুতি সেটা অনেকটাই প্রায় শেষ এবং স্টেজে সেই
সেই সময়কার যে স্লোগানগুলো মাতৃভূমি অথবা মৃত্যু, দিল্লি না ঢাকা, মায় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো স্থান পেয়েছে। এবং বিকেল 4টা নাগাদ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এখানে মাথায় রাখা হয়েছে। স্টেজের মোটামুটি কাজ কিন্তু শেষ। এর মধ্যে এই শহীদ মিনারের যে অংশটা রয়েছে সেই অংশগুলোকে তারা আসলে একটি আলাদা করে ব্যারিকেড দিয়ে কিন্তু সেটাকে আলাদা করে রাখা হয়েছে এবং চারপাশে বেশ কয়েকটি এলইডি স্ক্রিন রাখা হয়েছে, যেন যারা আসলে সাধারণ যারা আসবেন দর্শনার্থী যারা রয়েছেন তারা যারা আসবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই যেগুলো মাথায় রেখে। এর বাইরেও নিরাপত্তার কথা মাথায় রেখে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে আমরা দেখছি। মাইকিংয়ের যে মাইকগুলো রয়েছে সেই মাইকগুলো এখনও ইনস্টলের কাজ চলছে। এর বাইরে আমরা সকাল থেকে এখনও পর্যন্ত তেমনভাবে কোনো নেতাকর্মী বা যারা রয়েছেন তাদেরকে এখনোভাবে দেখিনি। যারা আয়োজক কমিটির সঙ্গে জড়িত তারাই আসলে এখনো পর্যন্ত এসেছেন এরকমটা আমরা দেখেছি এবং তারাই আসলে অবস্থান করছেন। আশপাশে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং বেলা 3টা নাগাদে যেহেতু মূল প্রোগ্রাম শুরু হবে তারপরে ধীরে ধীরে সেই জায়গায় যাবে এবং সেই জায়গা থেকে যারা আসলে অবস্থান করছেন এখনও তারা আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 12টার পর থেকে আসলে নেতাকর্মীর সমাগম ধীরে ধীরে এখানে বাড়তে থাকবে, এরকম তথ্য কিন্তু এখনও পর্যন্ত আমরা হাতে পেয়েছি। তো এর বাইরেও আমি যদি বলি এখানে নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, এখানে যেন পানির কোনো সমস্যা না হয় সেই জায়গাগুলো মাথা রেখে ঢাকা ওয়াসার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এর বাইরেও বিভিন্ন জায়গায় মানে নিরাপদ এবং পানির ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এর বাইরেও যদি আমি বলি এখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, এখানে যারা আসবেন তাদের জন্য কোনো সমস্যা না হয় সেগুলো মাথায় রেখে কিন্তু এই আয়োজকরা কিন্তু এই সবগুলোর ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। এছাড়াও যদি আমি বলি এখানের যেই অবস্থা সেই অবস্থা থেকে খুব দ্রুতই যখন নেতাকর্মীরা আসা শুরু করবেন সেই সবশেষ আপডেটও কিন্তু দর্শক আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে এনসিপির যে জনসমাবেশ আজকের তার সবশেষ তথ্য। আন্তর্জাতিক সময়। ব্রাজিলের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চাইলে যে কোনো সময় তাকে ফোন করতে পারেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে চমৎকার বার্তা হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের অর্থমন্ত্রী। এদিকে লুলা তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন ব্রাজিল সবসময় সংলাপের জন্য প্রস্তুত, যদিও ট্রাম্পের নাম বা বক্তব্য তিনি উল্লেখ করেননি। আগামী সপ্তাহ থেকে ব্রাজিলের পণ্যের ওপর 50% শুল্ক কার্যকর করছেন ট্রাম্প। এর প্রতিবাদের দেশটির সাও পাওলো ও ব্রাসিলিয়ায় ট্রাম্প ও বলসোনারোর কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি মার্কিন কনসুলেট ও দূতাবাসের সামনেও চলে আন্দোলন। এ সময় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। দেখছেন আন্তর্জাতিক সময়। ট্রাম্পের অভিভাষণ ও গণনির্বাসন নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। স্থানীয় সময় শনিবার রেজ এগেইনস্ট দ্য রিজম শিরোনামে লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনে জড়ো হন শতাধিক আন্দোলনকারী। এ সময় অভিবাসন নীতির আড়ালে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দাবি জানান তারা। একই দিন দেশটির আরও বিভিন্ন শহরেও বিক্ষোভ করেন শত শত মানুষ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় একদিনে আরও 57 জন নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে 35 জনের। বিমান থেকে ত্রাণ ফেরাকে বিপজ্জনক অপমানজনক আখ্যা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর। রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ট্রাম্পের সাবমেরিন হুমকিতে পুতিনের নীরবতা, কূটনৈতিক কৌশল মত বিশ্লেষকদের। এবং ট্রাম্পের হুমকির পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত ভারতের। ওয়াশিংটনের শুল্কের জবাবে গুরুত্বপূর্ণ সিপিসি পাইপলাইন বন্ধ করতে পারে মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।